গেটের বাইরে মানাফ বাইক নিয়ে তার জন্য অপেক্ষা করছে। সে মানাফের হাত থেকে হেলমেটটা নিয়ে পড়ে ফেলে আর বাইকে উঠে বসে। সময়টা বসন্তকাল, ব্যবসা গরম আর ঠান্ডা হাওয়া সমান তালে বয়ে যাচ্ছে। মানাফ বাইক চালানো শুরু করলে মায়ার ঠান্ডা লাগতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর সে বুঝতে পারে মায়া বসতে হয়তো অসুবিধা হচ্ছে, তাই মানাফ বাইক চালানো থামিয়ে দেয়। মাঝপথে এইভাবে রাস্তায় দাঁড়িয়ে পড়াটা মায়ার একদমই পছন্দ হয় না। সে মানাফকে বলে, কিরে দাঁড়িয়ে পড়লি কেন? আপনার কি কোনো অসুবিধা হচ্ছে মায়া? কই না তো, কেন? আমার মনে হলো আপনার সমস্যা হচ্ছে। মায়া তার ঠান্ডা লাগার ব্যাপারটা মানাফকে বলল না। কিছু একটা ভেবে মানাফ তার গায়ে জ্যাকেটটা খুলে ফেলে। তাকে এভাবে জ্যাকেট খুলতে দেখে মায়া বলে, কি করছিস মানাফ? এটা রাস্তা। মায়ের কথা শেষ হতে না হতেই মানাফ নিজের গায়ে জ্যাকেটটা খুলে তার গায়ে জড়িয়ে দেয়। মানাফের এমন কাণ্ডে মায়া বোকা বনে গেছে। ফ্যালফ্যাল দৃষ্টিতে মানাফকে দেখছে সে, যেন সে তার পারিপার্শ্বিক অবস্থার কথা ভুলেই গেছে। মায়াকে চুপ থাকতে দেখে মানাফ তার মুখের সামনে তুড়ি বাজিয়ে বলে, আপনি তো দেখছি আমার থেকে এক কাঠি উপরে। সবসময় কিসব উল্টোপাল্টা ভাবনা মাথায় নিয়ে ঘুরে বেড়ান বলুন তো? তবে যাই বলুন, আপনি রাজি থাকলে আমি 2 পায়ে তৈরি আছি। শুধু একবার মুখ ফুটে বলবেন। বেত্তক ছেলে, তোর বড় হই আমি। বেশি কথা না পেঁচিয়ে আমাকে বাড়ি পৌঁছে দে, আমার ঘুম পাচ্ছে। আপনি এত ঘুম কাতুরে কেন? তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন। বেশি কথা না বলে বাইক স্টার্ট দে। মানাফ কথা বলতে বলতেই বাইক স্টার্ট দেয়। কিছুক্ষণের মাঝেই মানাফ মায়াকে বাসায় পৌঁছে দেয়। মাহবুব আলম এতক্ষণে মায়ার জন্যই অপেক্ষা করছিলেন। মায়া এসেই তার বাবা খেয়েছে কিনা জিজ্ঞেস করে। মায়ার রান্না করে যাওয়া খাবার খেয়ে নিয়েছিলেন তিনি। মায়া টায়ার্ড ফিল করায় ঘুমাতে চলে যায়। পরের দিন সকালে খুব ভোরে ঘুম ভেঙে যায় মায়ার। ফজরের আজান পড়েছে কিছুক্ষণ আগে। একটা দুটো পাখির কিচিরমিচির শব্দও শোনা যাচ্ছে। মায়া আর বুনা ভেঙে বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে উজু করে নেয়। নামাজ পড়া শেষ হলে নিজের এবং মাহবুব আলমের জন্য নাস্তা তৈরি করে ফেলে। এরপর তার বাবার রুমে গিয়ে আস্তে করে ডেকে দেয়। মাহবুব আলমের প্রতিদিনের রুটিন হচ্ছে টোটালি রেস্টে থাকা। তিনি সকালে ঘুম থেকে উঠে আগে নামাজ আদায় করে, পুনরায় আবার ঘুমিয়ে একেবারে মায়ার ডাকে 8:30টায় ওঠেন। মায়া তার বাবাকে ডেকে নিজের এবং মাহবুব আলমের জন্য প্লেটে খাবার বাড়তে থাকে। কিছুক্ষণের মাঝেই উনি ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসে খাওয়া শুরু করে। সকাল 9:30 নাগাদ মায়া অফিসে আসে। আসার পর থেকে স্টাফদের গুজর গুজর ফুসুর ফুসুর শুনতে পায় মায়া। প্রত্যেকের হাতে একটা করে কার্ডও দেখতে পায়। মায়া নিজের কেবিনের ডেস্কে গিয়ে বসে। কিছুক্ষণ পরেই আহান আসে, সাথে রুহানিও আসে। মায়া ওদের দেখে ভ্রুকুচকে তাকায়, কারণ এই সময় ওর কেবিনে আসার কথা নয়। রুহানি আহানের হাত ধরে দাঁড়ায়। আহান মায়ার সামনে গিয়ে একটা কার্ড এগিয়ে দেয়। মায়া কার্ডটা হাতে নিয়ে জিজ্ঞেস করে, এটা কিসের কার্ড? খুলেই দেখো না। আহানকে কিছু বলতে না দিয়েই রুহানি কথাটা বলে। মায়া কার্ডটা খুলে পড়তে শুরু করে। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে আহান আর রুহানির বিয়ের দিন তারিখ। মায়া আবার ভাবতে থাকে, তার মানে অফিসের স্টাফদের কাছে ওদের বিয়ের কার্ডই ছিল। আহানের অন্য কারোর সাথে বিয়ে হবে ভাবতেই মায়ার বুকটা কেঁপে ওঠে। তবু নিজেকে সামলে নিয়ে কাপা স্বরে বলে, কংগ্রাচুলেশন মিস্টার আহমেদ। অসংখ্য ধন্যবাদ। বিয়েতে তুমি মাস্ট থাকবে। অবশ্যই, আপনার বিয়ে আর আমি থাকবো না তা কি করে হয়? তাহলে এই কথাই রইল। আহান আর রুহানি মায়ার কেবিন থেকে বেরিয়ে গেলে মায়া পুনরায় বিয়ের কার্ডটি দেখতে থাকে। এই তো আর 6 দিন পর ওদের বিয়ে। আহান আর রুহানির নাম স্পষ্ট অক্ষরে লেখা। রুহানির জায়গায় আজ তার থাকার কথা ছিল, কিন্তু তার অপেক্ষার কোনো দামই ছিল না আহানের কাছে। এতদিন শুধু মরিচিকার পিছনে ছুটেছে মায়া। নিজের অবস্থার কথা ভাবতেই তার ছেলের হাসি ফুটে ওঠে তার মুখে। দুহাত একত্রে মুষ্টিবদ্ধ করে কপালের সাথে লাগিয়ে চোখ বন্ধ করে কিছু একটা ভাবতে থাকে মায়া। 5 দিন পর আজ আহান আর রুহানির গায়ে হলুদ। দুজনেই ম্যাচিং ড্রেস আপ করেছে। পুরো বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। রুহানিকে বেশ দারুণ করে সাজিয়েছে পার্লারের মেয়েরা।
এমনি তো মেয়েটা দেখতে বেশ সুন্দরী। মাহবুব আলম মেয়েকে নিয়ে এসেছেন আজ সকালে। আহানের বিয়ে অন্য কারোর সাথে হচ্ছে বলে ওনার ওপর খুব একটা প্রভাব পড়ছে না, তবে মায়ের কথা ভাবতেই কিছুটা দুশ্চিন্তা এসে গ্রাস করে ওনাকে। মাহবুব আলম একটা চেয়ারে চুপ করে বসে আছে। কিছুক্ষণ পরই হয়তো গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। সকালে এই বাসায় আসার পর থেকে মায়া তার সেই আগের রুমটাতেই সারাক্ষণ ছিল। আসার জোড়াজোড়িতে মায়া নিজের মতো করে সাজুগুজু করে। হালকা সাজেই তাকে যেন নতুন বইয়ের মতো লাগছিল। গোল্ডেন স্টোনের কাজ করা সাদা একটা লেহেঙ্গা পরেছে। আজ লম্বা চুলগুলোকে ছেড়ে রেখেছে, তবে কানের একপাশে সাদা রঙের কাঠগোলাপ গুজে দেওয়া। দুহাত ভর্তি সাদা রেশমি কাচের চুড়ি আর ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক। মায়া সাজতে খুবই অপছন্দ করে। তার এই হালকা সাজেও খুব অস্বস্তি হতে থাকে। সে লেহেঙ্গাটাকে হালকা উঁচু করে ধরে তার বাবার পাশে গিয়ে বসে। মাহবুব আলম মেয়েকে দেখে কিঞ্চিত হাসে। কিছুক্ষণের মাঝে স্টেজের অন্য সাইড থেকে গান বাজনা বাজতে শুরু করে। সবার কৌতূহল নিয়ে সেখানেই তাকায়। আহান আর রুহানি একসঙ্গেই আসছে। সবার মুখে একটাই কথা, দুজনকে পাশাপাশি বেশ ভালোই মানাচ্ছে। মায়া এক পলক আহানের দিকে তাকায়। হলুদ পাঞ্জাবি পরেছে, শ্যামবর্ণের শরীরে হলুদ রংটা বেশ ভালোই মানিয়েছে। রুহানি আহানের সাথে ম্যাচিং করে হলুদ লেহেঙ্গা পরেছে, সাথে পার্টি সাজ মেকআপ তো রয়েছেই। গায়ে হলুদের কাজ শুরু হয়ে এলে মায়া তার বাবার কাছে গিয়ে বলে, বাবা, তোমার সাথে আমার কিছু কথা আছে, যা এখনই না বললেই নয়। হ্যাঁ মা, বল। বাবা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি জানি তুমিও এতে আমার পাশেই থাকবে। আমি সবসময় তোর পাশে থেকেছি, কারণ আমি জানি আমার মায়া কখনো ভুল করতেই পারে না। আজও আমি তোর পাশেই আছি, তুই নির্দ্বিধায় বল মা। এরপর মায়া তার বাবার সাথে কিছু একটা নিয়ে কথা বলতে থাকে। তার কথা শুনে মাহবুব আলম মেয়ের মাথায় হাত বুলিয়ে দেন। তারপর মায়া তার বাবাকে বলে আহানদের বাড়ি থেকে একাই বেরিয়ে আসে। বেরিয়ে আসার পথে মায়া ফোনে কারোর সাথে কথা বলে, ইমার্জেন্সি দেখা করতে বলে। একটা রিক্সা ডেকে নেয়। রিক্সা নিয়ে সোজা মানবদের বাড়ির সামনে চলে যায়। গেটের বাইরে মানব তার জন্য অপেক্ষা করছিল। মানব গিয়ে রিক্সায় মায়ার পাশে বসে। রিক্সাটা আবারও চলতে শুরু করে। মায়া মানবের হাতে চিমটি কেটে বলে, এমন জামাই সেজে এসেছিস কেন? শুধু আপনারই জন্য। পরের দিন দুপুরে, ওহো, আমাকে বুঝি আপনি সেকেন্ড চয়েস হিসেবে রেখে দিয়েছিলেন? শুনে রাখুন মিস্টার রাহান, আমি আপনাকে কিছুতেই বিয়ে করতে পারবো না। মায়ামা, আমি তো তোর কাছে কখনোই কিছু চাইনি, কিন্তু আজ চাইছি। তুই আমাদের মান সম্মানটা রক্ষা কর মা। ব্যাস, অনেক হয়েছে মিতুল। তুই এভাবে আমার মেয়েকে নিজের স্বার্থের জন্য ব্যবহার করতে পারিস না। আমি আমার মেয়ের উপর সকল সিদ্ধান্ত ছেড়ে দিয়েছি, কারণ আমি জানি আমার মায়া কোনো ভুল সিদ্ধান্ত নিতে পারে না। কথাটা শোনা মাত্র মায়া এক পলক তার বাবার দিকে তাকায়। এই মানুষটা তাকে সব থেকে বেশি ভরসা করে। সে তার বাবার দৃষ্টিকে অনুসরণ করে বুঝতে পারে, আর সে যেটাই করুক না, তার বাবা তার পাশেই আছে। মায়া তার ফোনটা বের করে কাউকে মেসেজ করে। আহান মাথা থেকে টুপিটা খুলে পকেটে ভরে রাখে। রুহানি কাউকে কিছু না বলে কানাডা ফিরে গেছে। তার পক্ষে কিছুতেই আহানকে বিয়ে করা সম্ভব না। আহানের জন্য যাওয়ার আগে একটা চিরকুটও ফেলে গেছে সে। সেখানে স্পষ্ট করে লেখা আছে, রুহানি কিছুতেই আহানের জন্য নিজের বাবা মাকে ছাড়তে পারবে না। প্রথম ওনারা এই বিয়েতে রাজি থাকলেও বিয়ের দিন রুহানিকে দুটো শর্ত দিয়ে বসেন। হয় রুহানি আহানকে ছেড়ে কানাডা ফিরে যাবে, আর নয়তো চিরদিনের জন্য বাবা মায়ের ছায়া থেকে মুক্ত হয়ে যাবে। কিছু একটা কারণে সেদিন রুহানির বাবা মা বাংলাদেশে আসেননি। একদিকে মা বাবা, অন্যদিকে ভালোবাসার মানুষ। 24 বছরের ভালোবাসার কাছে 2 বছরের ভালোবাসা কখনো বড় হতে পারে না। রুহানি এক প্রকার নিরুপায় হয়েই কানাডায় ফিরে যায়। আহান রুহানির পালিয়ে যাওয়ার কথাটা জানা মাত্রই
রাগে ক্ষোভে হাতের কাছে থাকা ফুলদানিটা ড্রেসিং টেবিলের আয়নার দিকে ছুঁড়ে মারে। মুহূর্তেই আয়নাটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। আর যাই হোক, সে তো রুহানিকে মন থেকে ভালোবেসেছিল। রুহানি যে তার সাথে এমন বিশ্বাসঘাতকতা করবে এটা সে কল্পনাও করতে পারেনি। ভাঙা এক টুকরো কাজ নিজের হাতে তুলে নেয় আহান। মুঠোয় নিয়ে কাজটাকে আঁকড়ে ধরে সে, সাথে সাথে হাত কেটে রক্ত বের হতে থাকে। মিতুল আহমেদ অনেক কষ্টে ছেলেকে শান্ত করেন। ইতিমধ্যেই বাড়ির আত্মীয় স্বজনদের গুজুর গুজুর ফুসুর ফুসুর শুরু হয়ে গেছে। আশরাফ আহমদের ছেলের বউ পালিয়ে গেছে, কথাটা সবাই জেনে গেছে। আহান মাহের কথায় শান্ত হয়ে নিজের রুমে মাথায় হাত দিয়ে সোফায় বসে আছে। এই মুহূর্তে তার কি করা উচিত কিছুই বুঝতে পারছে না। হুট করে তার মাথায় একটা কথা ঘুরপাক খেতে থাকে। আবার এরই মধ্যে সবার সামনে কথাটা বলেও ফেলে সে। মিস মায়া, তোমাকে আমায় বিয়ে করতে হবে, তুমি কি রাজি আছো? আহানের কথা মায়া যেন আকাশ থেকে পড়ে। সে কল্পনায়ও ভাবতে পারেনি আহান তাকে কখনো বিয়ের কথা বলবে। মুহূর্তেই আবার তার সাথে হওয়া আহানের আগের কথা, সকল অপমানের কথা মনে পড়ে যায়। আহানের দিক থেকে মুখ ফিরিয়ে নেয় মায়া। মিতুল আহমেদ মায়ার সামনে এসে হাত জোর করে বলে আহানকে বিয়েটা করে নিতে। মাহবুব আলম চুপচাপ দাঁড়িয়ে থেকে ওদের কথাবার্তা শুনছেন। আহানের তার উপর জোর করাটা মায়ের একদমই ভালো লাগে না। সে রাগী স্বরে বলে, ওহো, আমাকে বুঝি আপনি সেকেন্ড চয়েস হিসেবে রেখে দিয়েছিলেন? শুনে রাখুন মিস্টার আহান, আমি আপনাকে কিছুতেই বিয়ে করতে পারবো না। আর হ্যাঁ মায়া, আমরা তো তোর কাছে কখনই কিছু চাইনি, কিন্তু আজ চাইছি। তুই আমাদের মান সম্মানটা রক্ষা কর মা। ব্যাস, অনেক হয়েছে মিতুল। তুই এভাবে আমার মেয়েকে নিজের স্বার্থের জন্য ব্যবহার করতে পারিস না। আমি আমার মেয়ের উপর সকল সিদ্ধান্ত ছেড়ে দিয়েছি, কারণ আমি জানি আমার মায়া কোনো ভুল সিদ্ধান্ত নিতে পারে না। কথাটা শোনা মাত্র মায়া এক পলক তার বাবার দিকে তাকায়। এই মানুষটা তাকে সব থেকে বেশি ভরসা করে। সে তার বাবার দৃষ্টিকে অনুসরণ করে বুঝতে পারে, আর সে যেটাই করুক তার বাবা তার পাশেই থাকবে। মায়া তার ফোনটা বের করে কাউকে মেসেজ করে, আবার পুনরায় স্বাভাবিকভাবেই বসে থাকে মাহবুব আলমের সাথে। 20 মিনিট পর মানাফ এসে মায়ার সামনে দাঁড়ায়। মায়া স্বাভাবিকভাবেই মানাফকে একবার দেখে কিছুক্ষণ আগে সেই মানাফকে মেসেজ করেছিল। এই মুহূর্তে মানাফকে দেখে মিতুল আহমেদ ভ্রুকুচকে তাকিয়ে থাকে। আহান মানাফকে চিনতে পারছে না, এর আগে কখনোই ওদের দেখা হয়নি। সবাইকে অবাক করে দিয়ে মানাফ বলে, আমার বিয়ে করা বউকে বিয়ের প্রস্তাব দেওয়ার সাহস আপনার কী করে হয় মিস্টার আয়ান? মানবের কথায় এখানে উপস্থিত সবাই যেন আকাশ থেকে পড়ে। মাহবুব আলম আর মায়া স্বাভাবিকভাবে নিচ্ছে বিষয়টাকে। আহান অবাক হয়ে একবার মানাফকে তো একবার মায়ার দিকে তাকায়। আশা ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে আছে সবার দিকে। তার 15তম কাশের সাথে তারই ভাবি আপুর বিয়ে হয়ে গেল, যাকে সে ছোট থেকেই নিজের ভাইয়ের বউ হিসেবে মেনে নিয়েছিল। আজ আহানের জন্য সব কিছু উলটপালট হয়ে গেল। মিতুল আহমেদ এখনও মানাফের কথা বিশ্বাস করতে পারেননি, তাই তিনি মায়ার কাছে গিয়ে বলেন, মানব যা বলছে তা কি সত্যি মায়া? হ্যাঁ, সবই সত্যি। আমি কিছুই বিশ্বাস করি না তুই আমার ছেলেকে এই মুহূর্তে বিয়ে করবি। আমি তোর কাছে আমাদের মান সম্মান ভিক্ষে চাইছি। আমার তোকে কিছুই বলার নাই রে মিতুল, তুই বড্ড স্বার্থপর হয়ে গেছিস রে। কিছুটা রাগ নিয়ে কথাটা বলেন মাহবুব আলম। মায়া তার ফুপিমণির দিকে তাকিয়ে আছে। এই ফুপিমণিকে তো সে চিনে না, যে তাকে নিজের মায়ের মতো করে এতদিন আগলে রেখেছিল। আর সেই ফুপিমণি নিজের স্বার্থের জন্য তারও সাথে জোর গলায় কথা বলছে। আঙ্কেল, তুমি ফুপিমণিকে বোঝাও, উনি যা চাইছেন তা কোনো দিনও সম্ভব না। কেন সম্ভব না? আমি মানি না তোদের এই বিয়ে। আর মানাপ তো তোর থেকে বয়সে 2 বছরের ছোট। বয়সে ছোট তো কি হয়েছে, আমি আমার স্ত্রীকে যথেষ্ট ভালোবাসি। আহান চুপচাপ ওদের সবার কথা শুনছে। একে তো রুহানি এমন একটা কাণ্ড বাঁধিয়ে ফেলেছে,
তার ওপর মায়া তাকে রিজেক্ট করেছে ভাবতেই রাগে নিজের মাথার চুলগুলো ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে আহানের। তবু নিজের রাগ সংযত করে মানাফকে বলে, তোমাদের দুজনের যে বিয়ে হয়েছে তার প্রমাণ কি? প্রমাণ আমি নিজে। মায়া আমার থেকে অনুমতি নিয়েই মানাফের কাছে গিয়েছিল। আহান আর তার মা অবাক হয়ে মাহবুব আলমের দিকে তাকিয়ে আছে। মেয়ের বিয়েতে তার সমর্থন ছিল, এটা বুঝে গেছে মিতুল আহমেদ। মানাফ উঠে বাড়ির বাইরে গিয়ে তার দুই বন্ধু সীমান্ত আর নীরবকে ডেকে আনে। হাতে করে একটা কাগজও নিয়ে আসে মানাফ। এসে সবাইকে কাল রাতের সব বলতে শুরু করে। কাল রাতের ঘটনা। মায়া নিজের লেহেঙ্গাটাকে হালকা উঁচু করে ধরে তার বাবার পাশে গিয়ে বসে। মাহবুব আলম মেয়েকে দেখে কিঞ্চিত হাসে। মায়া তার বাবাকে বলে, বাবা, তোমার সাথে আমার কিছু কথা আছে, যা এখনই না বললেই নয়। হ্যাঁ মা, বল। বাবা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি জানি তুমিও এতে আমার পাশেই থাকবে। আমি সবসময় তোর পাশে থেকেছি, কারণ আমি জানি আমার মায়া কখনো ভুল করতেই পারে না। আজও আমি তোর পাশেই আছি, তুই নির্দ্বিধায় বল মা। বাবা, মাহানাপ আমাকে ভালোবাসে, ও ছেলে হিসেবে পারফেক্ট। আমি জানি স্বামী হিসেবেও সে পারফেক্ট হবে। আমি মাহানাপকে বিয়ে করতে চাই। তার কথা শুনে মাহবুব আলম মেয়ের মাথায় হাত বুলিয়ে দেন। তারপর মায়া তার বাবাকে বলে আহানদের বাড়ি থেকে একাই বেরিয়ে আসে। বেরিয়ে আসার পথে মায়া ফোনে মানাফের সাথে দেখা করতে চায়। রিক্সা নিয়ে মানাফের বাসার সামনে আসে। মানাফ তার দেখা পেয়েই রিক্সায় মায়ার পাশে বসে। রিক্সাটা আবারও চলতে শুরু করে। মায়া মানাফের হাতে চিমটি কেটে বলে, এমন জামাই সেজে এসেছিস কেন? শুধু আপনারই জন্য। রিক্সা সোজা রেজিস্ট্রি অফিসের সামনে আসে। সেখানে আগে থেকেই মানাফের দুজন বন্ধু তাদের জন্য অপেক্ষা করছিল। ওরা দুজন এগিয়ে যেতেই মানাফের বেস্ট ফ্রেন্ড সীমান্ত বলে, সবকিছু রেডি করাই আছে, শুধু তোর আর ভাবি সাইন করা বাকি। ভাবি বসুন। এরপর দুজন রেজিস্ট্রি পেপারে সাইন করে দেয়। নীরব গিয়ে একজন কাজে ডেকে আনে। ধর্ম মতেই দুজনের বিয়ের কাজ সেদিন সম্পূর্ণ হয়ে যায়। বেশ অনেকক্ষণ যাবৎ মায়াকে দেখতে না পেয়ে মিতুল আহমেদ ওনার ভাইয়ের কাছে এসে জিজ্ঞেস করে, ভাইয়া, মায়া কোথায়? ও একটা গুরুত্বপূর্ণ কাজে গিয়েছে, দোয়া করিস যেন সফল হয়। দোয়া করি ও সব ইচ্ছে পূরণ হোক এবং সফল হয়ে বাড়ি ফিরুক। মানাপের কথা শেষ হতেই আহান কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। মিতুল আহমেদ চেয়েও ছেলেকে আটকাতে পারেন না। বাড়ি থেকে এক এক করে সব মেহমানরাও চলে যেতে থাকে। যাওয়ার সময় হয়ে এলে মাহবুব আলম ওনার বোনকে বলেন, আমাদের এবার যাওয়া উচিত। ওনার কথায় মিতুল আহমেদ কোনো কথাই বলেন না। ভাইয়ের দিক থেকে মুখ ফিরিয়ে নেন। মাহবুব আলম মেয়ে আর মেয়ে জামাইকে নিয়ে বেরিয়ে যান। অন্যদিকে আহান এই অসম্মান কিছুতেই সহ্য করতে পারে না। রাগে দুঃখে একটা বারে চলে যায় এবং বসে বসে ড্রিঙ্কস করতে থাকে। এর আগেও প্রায় অনেকবারই ড্রিঙ্কস করেছে সে। মাহবুব আলম বাসায় এসে মানাফের কাছ থেকে ফোন নাম্বার নিয়ে তার বাবা মায়ের সঙ্গে কথা বলেন। ফারিনা মাহমুদ কলে বলে দিয়েছেন যত দ্রুত সম্ভব ওনারা আসবেন কথা বলতে। মানাব ড্রয়িং রুমে মাহবুব আলমের সাথে বসে আছে। মায়া নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে এসেছে ইতিমধ্যেই। যেহেতু মানাবের বাবা মা আসছে, ওনাদের জন্য কিছু একটা রান্না তো করে রাখতে হবে। দুপুর গড়িয়ে বিকেল হতে চলল, ওদের দুপুরে কিছুই খাওয়া হয়নি। তাই মায়া রান্নাঘরে গিয়ে রান্নার আয়োজন করতে থাকে। এই অল্প সময়ের মাঝেই মায়া অনেক কিছু রান্না করে ফেলে। এই যেমন খিচুড়ি, গরুর গোস্ত, হাঁসের ডিমের ভুনা আর 4 পদের ভর্তা। কিছুক্ষণ আগেই মাগরিবের আজান পড়েছে। পাখিরা তাদের নিড়ে ফেরার প্রস্তুতি নিচ্ছে। সূর্যাস্ত নেমে এসেছে কিছুটা। মাগরিবের নামাজটা পড়ে মায়া তার রুম থেকে বেরিয়ে দেখে মানাফের বাবা মা এসেছেন। সে গিয়ে ওনাদের সালাম জানায়। ফারিনা মাহমুদ মায়াকে নিজের পাশে বসান এবং মাথায় হাত বুলিয়ে দেন। ওনার হাসি খুশি মুখ দেখে মনে হচ্ছে না যে উনি ওর আর মানাফের বিয়েতে রাগান্বিত আছেন।
মানবের বাবা মাহবুব আলমের সঙ্গে কথা বলেছেন। মায়া উঠে গিয়ে ওনাদের সবার জন্য নাস্তা আনার ব্যবস্থা করে। মানব তার বাবার সঙ্গেই বসে আছে। তাকে দেখে মনে হচ্ছে যে খুব চিল মুডেই আছে। কোনো রকমের কোনো টেনশনের ছাপ তার মুখে দেখা যাচ্ছে না। এরপর ওনারা কথাবার্তা বলে ঠিক করেছে আজই মায়াকে ওনাদের পুত্রবধূ হিসেবে বাড়িতে নিয়ে যাবেন। ফারিনা মাহমুদ আর দেরি করতে চান না। আজই চলে যেতে হবে শুনে মায়ার মনটা বেজায় খারাপ হয়ে যায়। অনেক ভেবেচিন্তেই মায়া মানবকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। সে ভাবতেও পারেনি সবাই এত তাড়াতাড়ি ওদের বিয়েটা মেনে নেবে। রাতের সময় একসাথে খাওয়া দাওয়া এবং গল্পগুজব করেন। এরপর বিদায়ের পালা শুরু হয়ে যায়। বাবা নামক বটবৃক্ষের ছাউনি থেকে আজ মায়াকে এক নতুন জীবনের দিকে অগ্রসর হতে হবে। মায়া কাল যেই সাজে বিয়ে করেছিল ঠিক তেমনই সাজে আজ শ্বশুরবাড়ি যাবে। মাহবুব আলম ওনার আলমারি থেকে একটি হার এনে মায়ার খালি গলায় পরিয়ে দেন। এই হারটা মায়ার মায়ের ছিল। মায়ের স্মৃতিটাকে একবার স্পর্শ করে। মাহবুব আলম চুপটি করে ঘরের এক কোণে দাঁড়িয়ে থাকেন। এতদিন একা গ্রামের বাড়িতে থাকলেও এখন যে তিনি বড্ড একা হয়ে যাবেন। একমাত্র আদরের মেয়েটা শ্বশুরবাড়ি চলে যাচ্ছে। এবার হয়তো মেয়েকে ছাড়া থাকতে মাহবুব আলমের খুব খারাপ লাগবে। তবুও তিনি মনে প্রাণে চাইছেন ওনার মেয়ে যেন সুখী হয়। শ্বশুর শাশুড়ি নয়, যেন আরেকটা বাবা মা পায়। মাহবুব আলম মেয়ের মাথায় হাত রেখে খুব দোয়া করেন যেন মেয়ের বিবাহিত জীবন সুখের হয়। কিছুক্ষণের মাঝে মাহবুব আলমের কাছ থেকে বিদায় নিয়ে মানাফ এবং মায়াকে নিয়ে বেরিয়ে পড়ে ফারিনা মাহমুদ এবং ওনার স্বামী শামীম মাহমুদ। ওনারা গাড়িতে করে চলে গেছেন। মানাফ চায় মায়াকে তার বাইকে করে বাড়ি অবধি নিয়ে যাবে। ফারিনা মাহমুদ ছেলেকে এই নিয়ে কিছু বলেননি। দুজনে একা কিছুটা সময় কাটানোর সুযোগ করে দিয়েছেন তিনি। মানাফ নিজের মতো করে মনের আনন্দে বাইক চালাচ্ছে। আজ সে বড্ড খুশি। এতদিন ভালোবাসার মানুষটাকে বাইকের পিছনে চড়াতে পারলেও আজ সে তার অর্ধাঙ্গিনীকে নিয়ে যাচ্ছে, যে একান্ত তার ব্যক্তিগত সম্পদ, যাকে সে মন প্রাণ উজাড় করে ভালোবাসে। ভালোবাসার পূর্ণতার মাঝে যে বিশাল আনন্দ আছে আর সে তা অনুভব করতে পারছে। মায়া তার বাবাকে ছেড়ে আসায় খুব কান্না করছে, এখনও কান্না করে যাচ্ছে। মানব বাইক চালানো অবস্থায় মায়াকে বলে, আপনি কি বাচ্চা হয়ে গেলেন মায়া? কেন? এইভাবে মরা কান্না জুড়েছেন কেন? আমার খুব খারাপ লাগছে। আপনার যখন ইচ্ছে হবে তখনই আমি আপনাকে বাবার কাছে নিয়ে যাব। প্লিজ আপনি মন খারাপ বা কান্না করবেন না। আপনাকে এভাবে দেখলে আমার ভালো লাগে না, কষ্ট হয়। মানবের কথায় নিজের অজান্তে মায়া কান্না থামিয়ে দেয়। রাতের আকাশটা মেঘলা করেছে। মানব খুব সাবধানে বাইক চালিয়ে অল্প কিছু সময়ের মাঝেই বাড়িতে পৌঁছে যায়। ফারিনা মাহমুদ আর মীরা ওদের আসার প্রতীক্ষায় পথ চেয়ে আছে। ওদের দুজনের বিয়ের কথা শুনে মীরা ভীষণ খুশি হয়েছে। মীরা অনেক আগে থেকে জানতো মানব মায়াকে প্রচণ্ড ভালোবাসে, কিন্তু কখনোই মায়াকে কিছু বলেনি, কারণ মায়া তার আহান ভাইয়ের প্রতীক্ষায় ছিল। মীরার আহানকে কোনো কালেই পছন্দ ছিল না, কারণ সে সবসময় মায়াকে হেয় করত। মীরা সবসময় চেয়েছে প্রিয় বান্ধবীর হাস্যোজ্জ্বল মুখটা দেখতে। কলিং বেল বাজতেই ফারিনা মাহমুদ গিয়ে মেইন ডোর খুলে দেন। মানব আর মায়াকে একসঙ্গে দেখে খুব খুশি হন তিনি। এরপর দুজনকে বরণ করে ঘরে তোলেন। মীরা এসে মায়াকে জড়িয়ে ধরে আদরে স্বরে বলে, আমার প্রিয় বান্ধবী, আজ থেকে তুই আমার আদরের দেবরানী। জানিস, তোদের বিয়েতে আমি এতগুলো খুশি হয়েছি। এতদিনে একটা ভালো সিদ্ধান্ত নিয়েছিস তুই। তার মানে আগে ভালো কোনো সিদ্ধান্ত নিতে পারতাম না? কথাটা মায়া চোখ ছোট ছোট করে মীরার দিকে তাকান, যা দেখে মীরা আমতা আমতা করে বলে, ঠিক তা না। ভাবি, আমি আমার রুমে গেলাম। একবার মায়ার দিকে তাকিয়ে কথাটা বলে মানব। সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে যায়। মীরা আর মায়া গল্পগুজব করতে থাকে। ফারিনা মাহমুদ আর ওনার স্বামী শামীম মাহমুদ আগেই নিজেদের রুমে চলে গেছেন। মারুফ তখন ড্রয়িং রুমে বসেছিল। কিছুক্ষণ আগে সেও নিজের রুমে চলে যায়। রাত 11টার দিকে মীরা মায়াকে মানাফের রুমে নিয়ে যায়।
মানব তখন বিছানায় আধশোয়া হয়ে মোবাইলে কিছু একটা করছিল। ওদের আসতে দেখে সোজা হয়ে বসে সে। মীরা মায়াকে রুমের ভিতর রেখে চলে যায়। মানব বিছানা ছেড়ে উঠে মায়ার সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, আপনি বিছানার একপাশে শুয়ে পড়ুন। গল্প, উপন্যাস বা নাটকের মতো করে ভাববেন না যে আপনি বিছানায় আমি সোফায়, অথবা আমি বিছানায় আপনি সোফায় ঘুমাবেন। কারণ আমার এই ছোটোখাটো রুমে আমি কোনো সোফা রাখিনি। আমি আপনার পাশে ঘুমাবো। চাইলে আপনি দূরত্ব বজায় রাখতে পারেন, তবে সে দূরত্ব যেন বেশি দিনের না হয়। কথাগুলো বলেই মানব রুমের দরজাটা লাগিয়ে দেয়। মায়া তার লাগেজ থেকে জামা কাপড় নিয়ে ওয়াশরুম থেকে চেঞ্জ করে ফ্রেশ হয়ে আসে। এরপর বিছানার একপাশে শুয়ে পড়ে। মাঝে একটা কোলবালিশ বরাদ্দ করে দেওয়া হয়েছে। মানব লাইট অফ করে অপর পাশে শুয়ে পড়ে। আহান বেশ অনেক রাত করেই বাড়িতে ফিরে। মিতুল আহমেদ ড্রয়িং রুমে বসে ছেলের ফেরার অপেক্ষা করছিলেন। ছেলেকে বড্ড ভালোবাসেন তিনি, তাই তো ছেলের মুখের উপর কিছুই বলতে পারেন না। রাত তখন প্রায় 1:30 বাজতে চলল, এখনও আহানের দেখা নেই। মিতুল আহমেদ সবাই গায়ে এড়িয়ে বসতেই কলিং বেল বেজে ওঠে। উনি দ্রুত উঠে দরজা খুলে দেন। দরজা খুলতেই দেখতে পান আহান হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। বেশি ড্রিঙ্কস করার ফলে ঠিকভাবে দাঁড়াতেও পারছে না। মিতুল আহমেদ তাকে ধরে ধরে বাড়ির ভিতর নিয়ে আসে। আহানকে তার রুমে পৌঁছে দিয়ে আসে। আহান শোয়া থেকে উঠে বসে। বালিশের পাশ থেকে সিগারেটের প্যাকেটটা হাতে নেয়। স্মোক করতে করতে রুহানির একটা ছবি দেখতে থাকে আহান, আর একটা কথাই আওড়াতে থাকে, কেন এমন করলে হানি? তুমি তো আমাকে ভালোবাসতে। রাতটা এইভাবেই কেটে যায়। সকালে মায়া ঘুম থেকে উঠে দেখে মানব ঘরের কোথাও নেই। কালো রঙের দেওয়াল ঘড়িতে তাকিয়ে দেখে 8টা বাজতে চলল। সে উঠে ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়। ফারিনা মাহমুদ রান্নাঘরে কাজ করছেন। মীরা আগেই ঘুম থেকে উঠে পড়েছে। সে ড্রয়িং রুমে বসে আছে। প্রেগনেন্ট হওয়ার পর থেকে মীরাকে ফারিনা মাহমুদ কোনো কাজে করতে দেন না। মায়াকে দেখতে পেয়ে মীরা এক প্রকার চেঁচিয়ে জিজ্ঞেস করে, কি রে দেবরানী, ঘুম কেমন হলো? আমার দেবজ্জি তোকে জ্বালায়নি তো? মীরার কথায় মায়া লজ্জা পেয়ে যায়, কারণ রান্নাঘর থেকে ফারিনা মাহমুদ সবাই শুনতে পেয়েছেন। আর মীরা কথাটা বেশ জোরেই বলেছে। মায়া তার আঙুলের ইশারায় চুপ থাকতে বলে। মায়ার ইশারা পেয়ে মীরা বুঝতে পারে সে বেফাস জায়গায় কথাটা বলে ফেলেছে। ভুল বুঝতে পেরে সে 2 হাতে কান ধরে, যার অর্থ সে ভুল করে ফেলেছে। মীরার এমন কাজে মায়া হাসে। এরপর সে রান্নাঘরের দিকে অগ্রসর হয়। ফারিনা মাহমুদ একা কাজ করছেন দেখে মায়া ওনাকে সাহায্য করতে চায়, তবে উনি বলে দিয়েছেন তিনি যতদিন সুস্থ সবল আছেন ততদিন 2 ছেলের বউকে কোনো কাজ করতে দেবেন না। যখন ওনার কাজ করার শক্তি ফুরিয়ে আসবে তখন তিনি ওনার 2 মেয়ের সেবা গ্রহণ করবেন। ফারিনা মাহমুদের কথা শুনে মায়া পলকবিহীন তাকিয়ে থাকে ওনার দিকে। ব্যাপারটা বুঝতে পেরে ফারিনা মাহমুদ মায়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে,